নমস্কার বন্ধুরা, আপনারা সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা দেখছো প্রতীক স্পিক্স। আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও এবং আজকের ভিডিওতে আমি কোনো প্রকার সময় নষ্ট করবো না। আমি সোজাসুজি চলে আসবো এই প্রশ্নে যে মার্কেট আর কত দূর পড়বে, আমাদেরকে আর কত সেলিং দেখতে হবে এবং ফরেনাররা আর কতদিন অবধি বিক্রি করবে সেটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো এই ভিডিওতে। এবং যারা নতুন রয়েছে তো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে যাও। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। বন্ধুরা, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কটা লাইন আমি ড্র করেছিলাম যেগুলো সাপোর্ট হতে পারে, এবং ধীরে ধীরে এক একটা সাপোর্টকে মার্কেট ব্রেক করতে 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 যে ডিপ সাপোর্টটি ছিল সেটা আমার মতে ছিল 22,125। এবার কথা হচ্ছে যে আমি আগের ভিডিওতেও এই সাপোর্টে আলোচনা করেছি, নতুন কিছু নয়, মানে কোনো প্রকার এমন কিছু আমি বলছি না যেটা আমি আগে বলিনি। এবার কথা হচ্ছে যে মার্কেটে যে জিনিসগুলো ঘটছে সেইগুলোর সাথে আমার যে চার্ট রয়েছে তার মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে। এর কোনো প্রকার ক্রেডিট আমার নয়, এর ক্রেডিট হচ্ছে আমি যার থেকে শিখেছি, যেই বইগুলো পড়েছি তার উপরে এবং যেরকমভাবে প্র্যাকটিস করেছি তার উপর। মার্কেটে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেরকম কোনো প্রকারের স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি না। মার্কেটে ভলিউম ছিল না, নেগেটিভ প্রাইস অ্যাকশন প্যাটার্নগুলো ছিল। 1-2% চান্সের আমি কথা বলেছিলাম, সেরকম যদি কোনো ভালো নিউজ ভালো কিছু হতো মার্কেট ঘুরতে পারতো, কিন্তু ওভারঅল নেগেটিভই ছিল। আমরা বেয়ার মার্কেটে এন্ট্রি করে গেছি। এবার কথা হচ্ছে যে এবার সাডেন ফলটা কী করে এলো। দেখো, আমরা যদি বলি যে আমরা জানতাম না সাডেন ফল আসবে, তাহলে এবারে আমরা হয়তো কোথাও না কোথাও নিজেদেরকে মিথ্যা কথা বলছি। কারণ ক্লিয়ারলি আমরা জানতাম যে 22,800 যে লেভেলটা ছিল, 22,800 যে লেভেলটা ছিল, তারপরে সেরকম কোনো সাপোর্ট লেভেল ছিল না। কিছু কিছু লোক বলছিল 22,500 সাপোর্ট। সেটাই হয় না যেটাতে একটু রেজিস্ট্যান্স দেবে, একটু সাপোর্টটা মানে রেজিস্ট্যান্স দেবে বলতে ওটা একটু রেজিস্ট করবে যে হ্যাঁ মার্কেট প্রাইসটাকে ধরবো। তো 22,500 কী লেভেল থাকলো যেখানে 3 দিনের ভেতরে ওটাকে ক্রস করে নিচে চলে এলো, তো ওটা সেরকম সাপোর্ট বলাই চলে না। এবার কথা হচ্ছে আমি বলেছিলাম 22,125, আগের ভিডিও থেকে দেখে নিতে পারো। মার্কেট কোথায় ক্লোজ হয়েছে? 22,124, 1 পয়েন্টে এদিক ওদিক। এবং তোমরা যদি এখন আমার স্ক্রিনে গ্রাফটি যদি দেখতে পারো তাহলে দেখো লাইনটি আগের ভিডিওতে দেখবে সেম লাইন ড্র করা ছিল, এখনও ওই লাইনেই রয়েছে। এইখানে মার্কেট চলে এসছে। এবার কথা হচ্ছে যে মার্কেট এখানে চলে এসছে, এরপরে কি হবে? এরপরে কি ফার্দার সেলিং আমরা দেখতে পারবো? এক কথায় বলে দেই, হ্যাঁ আমরা ফার্দার সেলিং দেখতে পারবো। আমি যদি বলি না ফার্দার সেলিং দেখতে পারবো না এবং মার্কেট ঘুরে চলে আসবে না, মিথ্যা কথা বলা হবে। কারণ দেখো, আমাদের রিটেলারদের মানে আমরা যারা ছোটো ছোটো ইনভেস্টার, তাদের মানসিকতা আর যে বিগ ইনভেস্টার তাদের মানসিকতা তা একটু অন্যরকম হয়। যারা বড় মানে বিগ প্লেয়ার্স হয় না, যারা বিগ প্লেয়ার হয় তারা কি করে, মার্কেটে যখন উইকনেস থাকে তখন তারা বাই করে না, তখন তারা আরও সেল করে, যাতে মার্কেটে কী সৃষ্টি হয়, প্যানিক সেল হয়। প্যানিক সেল হলে পরে কী হবে, মার্কেটে আরও বেশি সেলিং আসবে এবং তারা সেখান থেকে প্রফিট করবে। তারা হাই প্রাইসে সেল করবে, লো প্রাইসে বাই করবে, যেটা ছোটো রিটেলাররা করতে পারে না। ঠিক আছে, এবার মার্কেট গত সপ্তাহ অবধি যেরকম চলেছিল এই সপ্তাহে সেরকম উপরে নিচ চলছিল না এবং এমন একটা রেঞ্জের মধ্যে ছিল যেটা হচ্ছে 22,800 নিচের রেঞ্জেই ঘুরছিল। 22,800 থেকে 22,500 ভেতরেই ঘুরছিল। এবং মার্কেটে সুবিধা ওঠানোর জন্য বড় প্লেয়াররা, বাইরের প্লেয়াররা, বড় বড় ইনস্টিটিউটরা, ফরেনাররা কি করেছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে হেভি সেলিং করেছে। কারণ তারা জানে এখানে আমরা এক্সপেক্টই করছি না, আমরা এটা এক্সপেক্টই করছে না, আউট অফ এক্সপেকটেশন রয়েছে এবং সেটার খুব ভালো মতো সুবিধা নেওয়ার জন্য তারা সেল করেছে। এই জন্য কি হলো, অনেকের ছিল যে একটা পজিশন হোল্ড করেছিল এসব জায়গায়। কীরকম পজিশন হতে পারে? অপশন পজিশন হতে পারে, ফিউচার পজিশন হতে পারে, এমটিএফে ইকুইটি পজিশন হতে পারে। যদি ইকুইটির কথা বলি, যে মার্কেটে ইকুইটি যদি বিক্রি করানোর চেষ্টা হয়, যে ফিউচারে চাচ্ছে যে আমরা আরও ইকুইটি আমরা নিব, ফরেনাররা কি চাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট ওভার ভ্যালুড ছিল এবং এটাকে বিক্রি করতে করতে আমরা ওভার ভ্যালুড ছিল থেকে আমরা নিয়ে আসবো ওভারসোল্ডে নিয়ে আসবো এবং তারপর আমরা এন্ট্রি করবো। যদি এটাই তাদের উদ্দেশ্য হয়ে থাকে ফরেনারদের, তাহলে তারা বেশ সাকসেস পেয়েছে, বিভিন্ন সময় প্যানিক ক্রিয়েট করেছে এবং সেলিং নিয়ে এসছে। দেখো সেল অফগুলো দেখো কীরকম শার্প সেল অফ নিয়ে এসছে এবং এখান থেকে ফার্দার একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করছে। এবার এই প্যানিকে কি হবে, যারা ভালো স্টক হোল্ড করছে তারাও এই প্যানিকে সেল করবে।
স্বাভাবিক ব্যাপার, মানুষ নিজে টাকা হারাতে চায় না, সে প্যানিকে যখন সেল করবে মার্কেটে আরও ফার্দার সেলিং ট্রিগার হবে। তো আমরা একটা জিনিস বুঝতে হবে যে মার্কেট এখান থেকে এইভাবে কখনো ফিরবে না। যেটা আমরা করোনার সময় দেখেছিলাম এবং আমরা মাথায় না কোথাও রাখি যে করোনার ওই যে বড় ফলটাকে যেভাবে মার্কেট রিকভার করে দিয়েছিল 3 মাসের ভেতরে, আমরা হয়তো সেই 3 মাসের ভেতরেই মার্কেট রিকভার হয়ে যাবে, এরকম কিছু ঘটবে না। কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি, এরকম কিছু ঘটবে না। কারো যদি মাথায় থাকে যে এরকম কিছু হবে এবং সেই জন্য আমি ইনভেস্ট করব, সেটা করা কিন্তু ভুল হবে। কারণ এখানে মার্কেট কি করছে, মার্কেট নতুন সাপোর্ট যতগুলো ছিল সেগুলোকে ব্রেক করে নিউ লো তৈরি করে যাচ্ছে। এবার আমাদের সেই একই কথা ঘুরে ফিরে বটম আলটিমেটলি কোথায় গিয়ে সেলিংটা শেষ হবে, সেই জন্য আমরা কি দেখব, হিস্টোরিক্যাল ডেটা দেখব এবং একটু অ্যান্টিসিপেট করার চেষ্টা করব যে ফার্দার সেলিং কোন লেভেলগুলোকে ধরতে পারে। এটা হচ্ছে আমার চার্ট। উপরের যত লেভেল ছিল সেগুলো আর কোনো কাজের নয় এই মুহূর্তে মার্কেট কি করছে, এই লেভেলে চলে এসছে। ঠিক আছে, যখন এই লেভেলে চলেছে, এই লেভেলটা কেন ইম্পর্টেন্ট ছিল, কারণ দেখো এইখানে আর এখানে বেশ কিছু দিন টাইম স্পেন্ড করেছিল মার্কেট। ঠিক আছে, এবার এর নিচে আর একটা লেভেল রয়েছে, সেটাও আজকে আমি ড্র করে নিচ্ছি এখানে। ফার্দার যদি সেলিং আসে তাহলে পরে এই লেভেলটা প্রায় আমার ম্যাক্সিমাম লাইন যাতে এখান থেকে পাস হয়, এই লেভেলটা সেটা হচ্ছে 21,850। এই লেভেলটা নেক্সট সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, এবং যদি মার্চ মাসে সাধারণত ইয়ার এন্ডিং থাকে এবং মার্চ মাসে কোনো কোয়ার্টারের রেজাল্টগুলো অ্যানাউন্স হয় না এবং ভালো নিউজ আসা সত্ত্বেও মার্কেট যখন পজিটিভলি রিয়্যাক্ট করছে না, তো মার্চ মাসেও সেলিং কন্টিনিউ থাকবে। এবং এই সেলিংয়ে যদি ফার্দার যদি ব্রেক হয়, তাহলে আর একটা লেভেল রয়েছে, যে লেভেলটা একটু ডিপ লেভেল এই রেঞ্জে, সেটা হচ্ছে 21,120। মার্কেট এই দুটো লেভেলকেই টেস্ট করবে। ঠিক আছে, মার্কেট এই দুটো লেভেলকে টেস্ট করবে এবং তারপরে আমরা আমরা খুব বটমে খুব নেয়ারে আছি, এটা কিন্তু বুঝতে হবে যে এর থেকে অনেকে বলছে 19,000 চলে যাবে। এখন 19,000 আমার মনে হয় না 19,000 যাবে। ঠিক আছে, আমার এই মুহূর্তে তো মনে হচ্ছে না 19,000 যাবে, কারণ এটা প্যানিক সেলিং করার চেষ্টা চলছে। যদি আমরা ভালো করে দেখি, এখনও অবধি 4 জুনের রেজাল্টের বটমের নিয়ারও আমরা আসিনি। সেদিন মার্কেট এতটাই ফ্ল্যাকচুয়েট করেছিল যে এইখানে অবধি ফিরে চলে গেছিলো, এই লেভেলটা, সেটা প্রায় 21,400 কাছাকাছি একটা লেভেল। সেই লেভেলের থেকে এখনও উপরে রয়েছি আমরা, এবং মার্কেট যথেষ্ট পরিমাণে নেগেটিভ, নিয়ার অ্যাবাউট বটম। এই 3টে লেভেলের ভেতরেই আমাদের বটম ক্লিয়ার হয়ে যাবে, এটাই আমার আশা। হ্যাঁ, আমাদেরকে কয়েকটা পজিটিভ দিকে চোখ রাখতে হবে। আমি দেখো ফরেনার সেলিং কত করছে, কী করছে, এগুলো তো পুরনো খবর হয়ে গেছে, আরও সেলিং করতেই থাকবে, সেটার দিকে যাচ্ছি না। আমি এখন মেনলি 3টে জিনিস দেখতে চাচ্ছি। প্রথম হচ্ছে ভলিউম, মার্কেটে ভলিউম আসছে কিনা, ট্রেড যে হচ্ছে সেই ট্রেডের ভেতরে কতটা ভলিউম আমার ইকুইটিতে কনভার্ট হচ্ছে, সেটা ইম্পর্ট্যান্ট। যদি আমি দেখি যে কোনো স্টক তোমরা যখন বাই করবে, এনএসির ওয়েবসাইটে যদি আমরা চলে যাই, সেখানে আমরা কি দেখতে পারি, তার টোটাল ভলিউমটা আমরা দেখতে পারি এবং সেখানে আমরা দেখতে পারি যে তারা ইকুইটি ডেলিভারি কতটা হয়েছে। এবার এই ডেলিভারি সংখ্যা যখন বাড়বে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, মার্কেটে এবার স্টেবিলিটি আসবে। তো ফার্স্টে হচ্ছে ভলিউম। সেকেন্ড, মার্কেট এখান থেকে একটা বাউন্স দেবে, যেটা খুবই ক্রুশিয়াল, এবং এই বাউন্সটা হয়তো এখান থেকে আসবে কিংবা ফার্দার এখান থেকে আসবে। এই বাউন্সটা খুব ক্রুশিয়াল। এই বাউন্সটা কতটা অবধি হাই তৈরি করতে পারে সেটার দেখার অপেক্ষায় থাকবো। সেই হাইটা যদি 22,800 উপরে একটা হাই বানিয়ে দেয়, তাহলে দ্যাট ইজ আ পজিটিভ নিউজ। ঠিক আছে, সেটাকে আমি পজিটিভ নিউজ হিসেবেই দেখব, কারণ তার 22,800কে আবার মার্কেট একটা স্ট্রং বেস হিসাবে নিচ্ছে। কিন্তু যদি 22,800
না পৌঁছে তার নিচ থেকে কিংবা 22,800কে টাচ করে সেখান থেকে মার্কেট নিচের দিকে যায়, তাহলে পারে বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ থাকবে। এটা কিন্তু একেবারেই ক্লিয়ার, এখানে কিন্তু জল ঘোলার কিছু নেই। এই দুটো জিনিস হলো। থার্ড আমি কি দেখব, আমার যে ডোমেস্টিক ইনস্টিটিউশনের যে বাইং ক্যাপাসিটি রয়েছে, এরা অলওয়েজ শর্টফল করছে ফরেনারকে। আমি দেখতে চাই যে এদের বাইংটা কতটা বাড়তে পারে আগামী দিনে। কারণ দেখো, মার্কেটে যদি তুমি সত্যি করে দেখো 50% যা ছিল হাই থেকে 50% অবধি অনেক স্টক কারেকশানে চলে এসেছে, 48%-এর উপরে কারেকশানে চলে এসছে। এবার কিন্তু হোল্ডিংগুলো বাড়বে, অ্যাটলিস্ট ডোমেস্টিকের ক্ষেত্রে হোল্ডিংগুলো বাড়বে। এই তিনটে জিনিস যখন হওয়া শুরু হয়ে যাবে, সেই মুহূর্তে মার্কেট একটা বেস তৈরি হয়ে যাবে এবং বটম ক্লিয়ার হয়ে যাবে। সেখান থেকে আমরা উপরের দিকে যাব। তো এই মুহূর্তে আমি কখনোই বলছি না যে 19,000-এ মার্কেট আসবে, আমি বলছি ফার্দার সেলিং আসবে। মার্চ মাস মিক্সড থাকবে, পরপর 5 মাস সেলিং হয়েছে 1995, 1996-এর পরে। তো এখন আমাদেরকে দেখতে হবে মার্কেটের ফার্দার কিভাবে প্রোগ্রেশন হচ্ছে। যারা নতুন ইনভেস্টমেন্টের কথা ভাবছো এই মুহূর্তে স্টকে, আমি একটা স্টকের উপরে ভিডিও নিয়ে আসবো, কিন্তু আমি এই মুহূর্তে বলবো স্টকে ইনভেস্ট করো না, একটু হোল্ড করো টাকাটাকে, ঠিক আছে? আর যারা পজিশন হোল্ড করছো ভাই দেখে নাও, স্কোয়ার আপ করে নাও। কারণ এই আজকে যে মুভমেন্টটা এসে 2% মার্কেট পড়েছে প্রায়, এরকম যদি ফার্দার সেলিং চলে তো পোর্টফোলিও জিরোর কাছাকাছি চলে আসবে। কিন্তু যারা হোল্ডিং করছো ইকুইটি ডেলিভারি নিয়ে বসে আছো, যাদের শেয়ার কেনা রয়েছে, সেখানে প্রবলেম নেই। পজিশন যারা হোল্ড করছো তাদেরকে একটু ভাবার প্রয়োজন রয়েছে যে আমি পজিশনটাকে রাখবো কি রাখবো না। বিশেষত যারা এমটিএফে পজিশন ধরে রেখেছো, তোমরা যদি চাও এমটিএফের উপরে ভিডিও তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। এমটিএফ এই মুহূর্তে খুব খতরনাক, ঠিক আছে? ক্যাপিটালকে জিরো করে দিতে পারে। সেক্ষেত্রে তোমার যদি হালকা লসও হয়, তুমি সেখান থেকে স্কোয়ার আপ করে বসে থাকো, ক্যাশটাকে হোল্ড করো। আমি প্রায় 1 মাস ধরে বলছি ক্যাশ হোল্ড করো, কারণ কি দেখছো দিন দিন নতুন নতুন বটম তৈরি হচ্ছে। তো মোটামুটি একটা বটম যখন ক্লিয়ার হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করব। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা একটা পিওর বটমটাকে কোনোদিনও ধরতে পারি না। কারণ সাপোজ যদি এটাই লাস্ট বটম হয়, তাহলে একটা রিট্রেসমেন্ট দেবে। আমরা অলওয়েজ অ্যান্টিসিপেট করবো কি আরেকটা বটম আসবে। সেই বটমটা যখন হাই হয়ে যাবে, মানে এই বটমের উপরে থেকে আবার যখন রিট্রেসমেন্ট যাবে, এই মুহূর্তে আমরা এন্ট্রি নেব। মানে এই হাইটাকে যখন ব্রেক করবে, এই সব জায়গায় আমরা এন্ট্রি নেব। তার মানে আমরা অ্যাবসলিউট বটমকে কোনোদিনও ক্যাপচার করতে পারবো না। কেন পারবো না? কারণ যদি আমরা এইসব জায়গায় এন্ট্রি করি, যদি ফার্দার সেলিং হয়, সেখানে আমার টাকা লস হতে পারে এবং ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে এবং ফার্দার সেলিং কন্টিনিউ থাকতে পারে। এই কারণে আমরা অ্যাবসলিউট বটমকে ক্যাপচার করব না, আমরা ওয়াচ করব যাতে অ্যাবসলিউট বটম ক্রিয়েট হয়। সেখান থেকে বুলিশ প্যাটার্ন যেই মুহূর্তে শুরু হবে, সেই মুহূর্তে আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করব। আজকের ভিডিওতে এতটুকুই। আমি জানি অনেকে চিন্তিত রয়েছো। দেখো, সেলিং আসে, আমরা শেয়ার মার্কেট থেকে টাকা বানাই, শেয়ার মার্কেট মাঝে মাঝে ফেরত নিয়ে নেয়, কিন্তু ধৈর্য ধরো। লং রানে আমার মনে হয় বিশেষ করে 4 থেকে 5 মাসের ভেতরে মার্কেট একটা স্টেবল কন্ডিশনে চলে আসবে। তারপরে আমরা দেখব যে কীরকম বুলরান আসবে কি আসবে না, সেটা পরের ব্যাপার। এই মুহূর্তে রাতারাতি কিছু চেঞ্জ হবে না। মার্কেট ইজ বেয়ারিশ। এই বেয়ারিশ মার্কেটে সাবধানে ইনভেস্টমেন্ট করাটাই ভালো, স্পেশালি যখন বটম ক্লিয়ার হয়নি।